আমাদের আজকের আলোচনার বিষয়টি হচ্ছে নামজারির আবেদন। আপনি একজন সাধারণ পাবলিক হিসেবে অনেক সময় নামজারির আবেদন করতে গিয়ে বা নামজারি সম্পূর্ণ প্রসেসটা মেনটেন করে পর্চা পেতে গিয়ে আপনার খতিয়ান পেতে গিয়ে অনেক সময় হয়রানির মুখোমুখি হন। এই বিষয়েই আজকে আমার আলোচনা। আপনি সহজে কিভাবে নামজারি পাবেন। দেখুন, আপনি যদি নামজারির সম্পত্তিটি, যে সম্পত্তিটি আপনি নামজারি করবেন, সেই সম্পত্তিটি যদি আপনার ক্রয়কৃত সম্পত্তি হয়ে থাকে, যদি আপনি এটা কিনে থাকেন কারোর কাছ থেকে, তাহলে আপনাকে এই নামজারি করার জন্য প্রথমে আপনাকে কি করতে হবে? আপনাকে প্রথমেই আপনার ভোটার আইডি কার্ড, আপনার যেই দলিলটি করেছেন সেই দলিলটি, অর্থাৎ যে জমিতে আপনি কিনেছেন সেই দলিলের কপি, এবং আপনার যেই খতিয়ান থেকে জমিটি কিনেছেন সেই খতিয়ানটি, আর আপনার যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনি নামজারিটি সম্পন্ন করবেন। মনে রাখবেন যে নামজারির জন্য অবশ্যই আপনি নিজের ফোন নাম্বারটি ইউজ করবেন, কারণ একবার যদি আপনি নামজারির জন্য মোবাইল নাম্বার অন্য মানুষের দেন, তাহলে আপনি হয়রানির সম্মুখীন হন। এই ডকুমেন্টগুলো দিয়ে আপনি যদি নিজে পারেন অবশ্যই নিজে করবেন, আর যদি নিজে না পারেন তাহলে যারা ভূমি সম্বন্ধে ভালো জানে, যারা এই ধরনের আবেদন করে থাকে, আপনি তাদের শরণাপন্ন হবেন। সেখানে গিয়ে আপনি একটি আবেদন করবেন। এছাড়া যদি আপনি জমি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন, তাহলে আপনাকে আপনার যেই ওয়ারিশের জমি আপনি নিবেন, সেই মানে যদি এমন হয়ে থাকে যে আপনার বাবার ওয়ারিশ হিসাবে আপনারা জমি চাচ্ছেন, তাহলে আপনার বাবার ওয়ারিশ কায়েমটি লাগবে। তারপর আপনার সর্বশেষ ভূমি মন্ত্রণালয়ের সর্বশেষ পরিপত্র অনুযায়ী সবাইকেই আবেদন করতে হবে। মানে একজন আবেদনকারী যে হবেন, শুধু একজন যে ওয়ারিশ হিসাবে জমি নামজারি করবেন এমনটি নয়। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সকল ওয়ারিশদের ভোটার আইডি কার্ড দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। অর্থাৎ আপনাকে কি নিতে হবে? আপনার যার ওয়ারিশ হিসাবে চাচ্ছেন তার ওয়ারিশ কায়েম এবং সকল ওয়ারিশের ভোটার আইডি কার্ড এবং যে কোনো একজনের মোবাইল নাম্বার, এইটা দিয়ে তারপরে আপনি আবেদন করবেন। যেভাবে পূর্বে বললাম সেভাবে আবেদন করবেন। তবে হ্যাঁ, এই বিষয়ে কিছু প্রবলেম আছে। সেটা হচ্ছে অনেক জায়গায় দেখা যায় যে বলে আপনার ওয়ারিশ কায়েমটি অবশ্যই 3 মাসের মধ্যে হবে। তো বলে রাখি যে এ বিষয়ে কিছু সাংঘর্ষিক আছে। সেটা হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল মনিটাইজেশনের যেই 2022 সালের একটি পরিপত্র ছিল, সেখানে বলা হয়েছিল ওয়ারিশ কায়েমে কোনো মানে নির্দিষ্ট ডেট না থাকলেও হবে। সেক্ষেত্রে নির্দিষ্ট ডেট যদি না থাকে, আপনার পরবর্তীতে দেখা যায় অনেক সময় তদন্তের ক্ষেত্রে বলে থাকে যে আপনার ওয়ারিশ কায়েমটি 3 মাসের মধ্যে হলে ভালো হয়। আসলে অনেক সময় দেখা যায় কেউ না কেউ মারা যায়, সেই ক্ষেত্রে আবার তদন্তের একটি বিষয় থেকে যায়। তো আপনারা একটু হয়রানি থেকে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করবেন যাতে ওয়ারিশ কায়েমটি একটু আপডেটই হয়। সেই ক্ষেত্রে আপনি আপডেট ওয়ারিশ কায়েমটা দিলেই ভালো হয়। আচ্ছা, এবার ওয়ারিশ কায়েমের এই বিষয়ে আরেকটি প্রশ্ন থেকে যায়। সেটা হচ্ছে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের 143-এর বিতে বলা হয়েছে যে আপনার সকল ওয়ারিশ যখন নামজারির জন্য আবেদন করবে বা কেউ যখন আবেদন করবে, অবশ্যই তাকে রেজিস্ট্রি অ্যাক্ট অনুযায়ী তাকে রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ দলিল বন্টননামা দলিল করতে হবে। দেখুন, এখানে একটি বিষয় থেকে গেল। আবার অপরদিকে যখন আপনি সাকসেশন অ্যাক্ট 1925 অর্থাৎ উত্তরাধিকার আইনে চলে যাবেন, উত্তরাধিকার আইনের আপনার 370 থেকে শুরু করে 381 ধারা পর্যন্ত এই সাকসেশন অ্যাক্ট কিভাবে পাবেন সে বিষয়ে বলা হয়েছে, এবং এটা আদালত থেকে হয়ে থাকে। তবে এই আদালত থেকে যেটা হয়ে থাকে সাকসেশন অ্যাক্ট অনুযায়ী, সেটাই হচ্ছে রিয়েল প্রসেস। তো এইটা দিলে আর কখনো হয়রানির সম্মুখীন হইতে হয় না। আসলে এই উত্তরাধিকার, বিশেষ করে ওয়ারিশ কায়েম দিয়ে অনেক জটিলতা বিভিন্ন সময় তৈরি হয়। যে অনেক সময় দেখা যায় যে কিছু ওয়ারিশ ফাঁকি দিয়ে কেউ ওয়ারিশ কায়েম নিয়ে এসেছে, যদিও এটা তদন্তের একটা পর্যায়ে ধরা পড়ে, আবার অনেকটা সময়ে জটিলতা থেকেই যায়। সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকরী যেটা, সেটা হচ্ছে সাকসেশন অ্যাক্টের সার্টিফিকেট।
দেখুন, এই ক্ষেত্রে এক জায়গায় হয়ে গেল কি পরিপত্র, এক জায়গায় হয়ে গেল আইন, এক জায়গায় আরেক আইনে বলা হচ্ছে বন্টনামা দলিল। সেই ক্ষেত্রে অবশ্যই উত্তরাধিকার আপনার উত্তরাধিকার ভাবে প্রাপ্ত সম্পত্তির একটু তদন্তই থেকেই যায়, এবং যার কারণে আপনি চেষ্টা করবেন ওয়ারিশ ক্যাম্পে অবশ্যই একটু আপডেট দেওয়ার, যাতে আপনি হয়রানি থেকে মুক্ত হন। আর আরেকটি বিষয় হচ্ছে, আপনি যে এলাকায় নামজারি করবেন সেই এলাকায় দেখবেন যে অনেক সময় হয়ে থাকে যে অনলাইনে আবেদনটি গ্রহণযোগ্যতার পরবর্তীতে একটু হার্ড কপির বিষয় থেকে যায়। যদি সেই উপজেলায়, অনেক উপজেলায় দেখা যাচ্ছে কাজের ভলিউম কম, যে মাসে ৩০০ কেস বা ৪০০ কেস, সেখানে কিন্তু অনলাইন দেখেই কাজ করা সম্ভব। কিন্তু যেখানে অনলাইনের পরিধিটা একটু অন্যরকম, অনেক কেস, সেই ক্ষেত্রে দেখা যায় যে হার্ড কপিকে একটু প্রাধান্য দেয়। সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন হার্ড কপি দিয়ে, যাতে সহজে আপনি পেতে পারেন। কারণ আমরা আসলে সবাই চাই যে হয়রানি থেকে মুক্ত হয়ে আমি কিভাবে মুক্ত পাবো। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের সবার চাহিদা থাকবে, আমরা সবাই চেষ্টা করব যাতে হয়রানি থেকে মুক্ত হয়ে নামজারিটি সহজেই হয়ে যায় এবং সরকারি ফি দিয়ে নামজারিটা করতে পারি। আসলে আমাদেরও কিছু প্রবলেম থাকে, যে আমরা কিছু কাগজপত্র ঘাটতি দিয়ে থাকি। দেখুন, বাংলাদেশ সরকার নামজারির জন্য অনেক পূর্ব থেকেই বলেই এসছে, কিন্তু আমরা আজ পর্যন্ত আপডেট হতে পারিনি। আসলে আমরা আপডেট হতে পারিনি বিধায়ী কিন্তু অনেকটা প্রবলেম আমরা নিজেরাই ফেস করি। সুতরাং আপনারা চেষ্টা করবেন আপনাদের ডকুমেন্ট গুলো ভালোভাবে দিয়ে নামজারিটা সম্পন্ন করার, এবং সঠিকভাবে নামজারিটি আপনার নামজারি আপনি নিজে আহ, করে আপনি খতিয়ানটি আপনি নিজে পাবেন। সেভাবে আপনি অবশ্যই নামজারি করার চেষ্টা করবেন। আশা করি সহজেই আপনি সমাধান পাবেন ইনশাল্লাহ।